যেহেতু আমরা তার মেডিকেল বোর্ডে কেউ নাই, এই তিনজনের একজনও, অতএব ওনার অসুস্থতাটা কোন পর্যায়ে এটা আমাদের নির্ণয় করা কঠিন, ধারণার উপর বলাও ঠিক হবে না। তো তিনি মানসিক অসুস্থতায় ছিলেন এটা মাঝে মধ্যে জানিয়েছে গণমাধ্যমকে, যে ওনাকে মাঝে মধ্যে একটু অপমানিত করা হয় অথবা অপমান করার একটা আলামত তিনি দেন। তো এটা কীরকম? যে ওনাকে চিকিৎসা নিতে দেওয়া হয় না, বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয় না, নামাজে যেতেও দেওয়া হয় না, এরকম কিছু অপমান তিনি বোধ করছিলেন। ঠিক বোধ করছিলেন বলা চলে না, তিনি উপক্রম দেখছিলেন অপমান করার। এখন অপমান বিষয়টা আসলে বোধের বিষয়। আপনি অপমানিত বোধ করেন কিনা, আমি বোধ করি কিনা, এখানে কোনো পক্ষ বা কোনো শক্তি নাজেহাল করলো আমাদের দুইজনকে। আপনি বললেন যে আল্লাহ আমারে বাঁচাইছে, আপনি অপমানিত বোধ করলেন না। তো ওই ক্ষেত্রে ওনাকে নিয়ে, ওনাকে যখন রাষ্ট্রপতি করা হয়, আজকে যারা সরকারে আছে তারা হেন কথা নাই যেটা ওনাকে নিয়ে না বলেছেন। ব্যক্তিগত বিষয়াদি, প্রাতিষ্ঠানিক বিষয়াদি, তিনি জজ থাকতে কি করেছিলেন, ছাত্রলীগ যখন করতেন তখন কি করতেন, ৭৩-৭৪-এ তিনি দুধের লাইসেন্স নিয়েছিলেন কিনা, ওই লাইসেন্সে গোলমাল করেছিলেন কিনা, জেল খেটেছেন কিনা, বিএনপি কিন্তু বলতে একটুও কমতি করেনি। তো ২৪ পরবর্তীতে এগুলো রিপিট করেছে অ্যাডভোকেট হুমায়রা নূর সহ যারা আছিল, তখনও তাদের নাম এনসিপি হয় নাই, তখন তারা যাদুমণি, সোনামণি, লক্ষ্মীমণি এইসব নামে আমরা এদেরকে, জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, সেই নামে তো ছিল। আরো পরে আসছে। এর আগ পর্যন্ত শিক্ষার্থী শুধু এদের নাম গেল। তো তখন দেখা গেল আবার যে আপনি একটা সমীকরণ শব্দ ব্যবহার করেছেন, মারাত্মক শব্দ রাজনীতিতে। এই অঙ্ক কে কোন দিক দিয়ে মিলায়, ৯ রে কে ৬ কয়, ৬ রে কে ৯ কয়, দুইটাই বলা যায়। দেখা গেল যে বিএনপি তার প্রতি একটা, ওই আগের বক্তব্যের মধ্যে নেই, একটা দরদ দেখালো যে আমরা সাংবিধানিক ধারা রক্ষা করতে চাই। বিএনপির পক্ষে ওইটাই স্বাভাবিক, কারণ বিএনপি বিপ্লবী দল নয়, বিএনপি পুরোপুরি প্রথাগত রাজনৈতিক দল এবং ক্ষমতামুখী দল, এবং অবশ্যই সেটা নির্বাচনের মাধ্যমে, আচমকানা বা কুয়ের মাধ্যমে নয়, বা বিপ্লবের মাধ্যমে নয়। এতে করে বিএনপি যখন তার বিষয়ে সাংবিধানিক ধারা অনুসরণ করলো, দেশে অসংখ্য মানুষ বলল আহা বেশ 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 ভালো হয়েছে। এখন যখন আবার বিদায়ের একটা পর্ব আসলো, এটাও বলছে আহা বেশ বেশ ভালো হয়েছে, কোনোটাই খারাপ না। এখন আপনি অপমানের যে আমি বিষয়টা বলছিলাম, বোধের বিষয়, একটা গল্প দিয়ে বলি। গোমস্তার আবার অপমান, এটা আমরা ছাত্র জীবনে পড়েছি। গল্পটা এরকম, এক গোমস্তা খাজনা তুলতে একটা গ্রামের দিকে অনেক দিন যায় না। তো জমিদার বাবু বলছে তুমি ওই গ্রামে যাও না কেন, অনেক দিন খাজনা আসে না। কারণ গোমস্তা বলতেছে যে ওই গ্রামে গেলে আমারে অপমান করতে পারে, অপমান করবে না, অপমান করতে পারে। তো বললো যে তুমি এটা কীভাবে বুঝলা? যে আমি মাস 4 আগে একদিন গেলাম, যাওয়ার পর ওই গ্রামের ছেলেপেলেগুলো খুব দুষ্ট, ওরা আমার ধুতি নিয়ে টানাটানি করে। এরপরে আমি গ্রামের মহিলাদেরকে বললাম যে মা জননী তোমরা একটু দেখো, মহিলারা ওই যে কালো পাতিল এনে আমার গায়ে ডলা দিয়ে দিচ্ছে। পরে গ্রামের মুরব্বীদেরকে বললাম যে তোমরা আমার একটু ইজ্জতটা রক্ষা করো, ওরা একটা লাথি দিয়ে আমার পুকুরে ফেলে দিচ্ছে। পরে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আসার পর কয়েকটা থাপ্পড় দিয়ে বলছে যে তুমি চলে যাও, নেক্সট আর আইসো না, আসলে তোমারে অপমান করতে পারে। অপমান কিন্তু এখনও করে নাই। তো এখন এই বোধ উপলব্ধি যার যেই পর্যায়ে, এখন যেটা এখন নতুন করে বলা হচ্ছে, আজকে 2 দিন ধরে হুমায়রারা বলছে, তারা সামনে পেয়ে আমার বলতে সুবিধা হচ্ছে, তারা তার বিচার চায়। তো বিচারের সর্বনাশ তো আপনারাই করে দিয়েছেন। না মানে মোস্তফা ভাই, আমি এই বিচারের প্রসঙ্গেও আসবো। আপনি যখন অপমানের কথা বলছেন, রাষ্ট্রপতি নিজে, মানে বিদায়ী রাষ্ট্রপতি নিজে যখন গণমাধ্যমের সাথে বিভিন্ন সময় কথা বলেছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কথা তুলে ধরেছেন যে তার প্রেস টিম কেড়ে দেওয়া হচ্ছে, তাকে অসম্মানিত করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার যখন ক্ষমতাতে আসলো, আমরা তো বেশ সম্মানিত অবস্থাতেই দেখলাম। মানে ঈদগাহে যে প্রধানমন্ত্রীর পাশে তিনি নামাজ পড়লেন, রাষ্ট্রপতির যে দায়িত্ব সেখানে অংশগ্রহণ করতে দিলেন। তাহলে কি নতুন করে তিনি অপমানিত হতে পারেন? হয়তো আগের অপমান যা হয়েছে সেগুলো ভুলচুক, আপনার গল্প মতেই সেটা কি শারীরিক মানসিক অসুস্থতা? প্রথমত আমরা চোখে যেটা দেখেছি, ফ্রেমে, টেলিভিশনের ফ্রেমে 3-4 জনের মধ্যে ওনাকে দেখা যায়। তো উনি যখন বসবেন বা নামাজ পড়বেন, তিনি তো প্রধানমন্ত্রীর পাশেই থাকবেন, উনি কি আমার পাশে আসবেন? ওনার জায়গায় এইটা। তো ওই জায়গা থেকে তিনি গত কয়েকদিন যেটা ঘটেছে, এখানে আমরা মূলধারার গণমাধ্যম স্বীকার করতে বোধহয় একটু কৃপণতা করি, আমরা সোশ্যাল মিডিয়াকে একটু একটু তাচ্ছিল্য করার একটা প্রবণতা আছে, কারণও আছে, গ্রাউন্ড আছে। কিন্তু সোশ্যাল মিডিয়া দিনে দিনে এমন একটা পর্যায়ে চলে আসছে
যে তাদের কাছ থেকে আমাদের কিন্তু তথ্য ধার নিতে হয় মাঝে মধ্যে। আপনার মনে থাকার কথা, হোলি আর্টিজানের যে ঘটনাটা, তথ্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিতে হয়েছে, ফুটেজ সহ। পদ্মায় একটা লঞ্চ ডুবি, মারাত্মকভাবে লঞ্চটা ডুবে যাচ্ছে, ওই ফুটেজে আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিতে হয়েছে। এবার রাষ্ট্রপতির এই যে তিনি পদত্যাগ করতে পারেন, তিনি আর সইতে পারছেন না, এই তথ্যটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিচ্ছিন্নভাবে আসছিল কয়েকজন সিনিয়র সাংবাদিকের স্ট্যাটাসে। একটা পর্যায়ে কিন্তু আমাদের তথ্য ওখান থেকে নিতে হয়েছে এবং দেখা গেল যে তিনি যথারীতি পবিত্র শুক্রবারে পদত্যাগ করেই বসেছেন। তো আবার বিএনপি এখানে তার রাজনীতি মিলিয়েছে, বলছে তারা কিচ্ছু জানেন না। যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন অর্থাৎ স্পিকার মহোদয়, তিনিও চিকিৎসা হয় শর্ট করে অথবা অসম্পূর্ণ রেখে চলে আসছেন, তিনিও বলছেন তিনি কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না তিনি কিন্তু আবার চলে আসছেন। আমি সেই প্রসঙ্গে আসবো, মানে কেন সরকারের এটাই পক্ষ থেকে সমীকরণ, তারাও রাজনীতিতে। কেউ কিছু জানছেন না, রাষ্ট্রপতি আবার এতটা গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছেন, আমরাও আগে ভাগে টের পেলাম না, যদিও তিনি কিছুদিন আগেই লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য। ফিরছি আপনার কাছে, অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনার কাছে আসতে চাই। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে তিনি বলছেন যে নিষ্ঠা, সততা, সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি, এবং তিনি বলছেন যে পদত্যাগপত্রে আরও লিখেছে যে আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। অর্থাৎ একটা সময় অনেকে সাংবিধানিক বিপর্যয় ঘটানোর প্রচেষ্টা চালিয়েছিল তা মনে হচ্ছে, এবং মানে তিনি তার অবস্থানের কারণে আসলে হয়নি, দেশকে উদ্ধার করেছেন তিনি। এই দাবিকে আপনারা কিভাবে দেখেন? আপনি যেহেতু পদত্যাগপত্রের কথা বললেন, তো আসলে একটা ছোট উদাহরণ দিয়েই বলি ওনার দায়িত্ব পালনের বিষয়টা। একটা পদত্যাগপত্রে বাংলায় কত প্রকার ভুল হতে পারে এবং কি কি ভুল হতে পারে তার সব নিদর্শন এই পদত্যাগপত্রে আছে। যেই ভদ্রলোক একটা পদত্যাগপত্রে এত কোটি ভুল বাংলায় করতে পারে, সে রাষ্ট্রের কি দায়িত্ব পালন করেছে একটা ছোট উদাহরণ দিয়েই বোঝা যায়। অসুস্থ তো, মানে পদত্যাগ একজন রাষ্ট্রপতি উনি ডিকটেশন দিবেন পদত্যাগপত্রে, তার অফিস আছে না, কাজ করে না, ওনার সেক্রেটারিয়েট লিখেছেন উনি, মানে ওটা যে দেখবেন সেই অসুস্থতা নেই বলেই তো পদত্যাগ করলেন। সেটাই আমি বলছি। ধরেন বাংলায় বানান ভুল, সেইটা তার অফিস পারফর্ম করেছে, তাহলে সারা বছর রাষ্ট্রপতি থাকা অবস্থা থেকে শুরু করে এ পর্যন্ত তার কর্মকাণ্ড যে কোনোভাবেই স্বাধীন ছিল না এবং দায়িত্বশীল ছিল না, সেটা তো একেবারেই সবাই সহজেই অ্যাজিউম করতে পারে। এখন যে মানসিক স্বাস্থ্যের কথা উনি উল্লেখ করছেন, কালকে যদি উনি এসে বলে যে অভ্যুত্থানের পরপর আমার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না, আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না, আমার হাতে কে শপথ পড়েছে আমি জানি না, আমি তো তখন পাগল ছিলাম, তখন আপনি কি করবেন? ধরেন এসে বলল যে এই ত্রয়োদশ জাতীয় সংসদে যেই শপথ গ্রহণ হয়েছে, যে সংসদ শুরু হয়েছে, ওখানে আমি যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মান জানিয়েছি, বেগম খালেদা জিয়াকে সম্মান জানিয়েছে, আমার মাথা ঠিক ছিল না, আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, তখন আপনি কি বলবেন? কারণ উনি তো এই রাষ্ট্রপতি, তো সেই রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনার আজ্ঞাবহ, এমনই আজ্ঞাবহ ছিল যে উনাকে রাষ্ট্রপতি করার পর উনি শেখ হাসিনাকে কদমবুচি করতে চেয়েছিলেন। আমি আমার রাষ্ট্রীয় পদমর্যাদা যদি না অনুধাবন করতে পারি, আমি রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের 1 নাম্বার মানুষ, সেই মানুষ হয়ে আমি প্রধানমন্ত্রীর কদমবুচি করতে চাই। উনি বাকশাল শুনেন, এখন ধরেন এই যে জুলাই পরবর্তী সময় 24শে জুলাইয়ের পর 2টা বছর মাত্র হয়েছে, এখনই কিন্তু আপনারা জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের সম্মুখ সারির নেতাদেরকে আপনারা সমালোচনা করার স্বাধীনতা কিন্তু আপনাদের আছে এবং প্রতিনিয়তই করছেন। আমার ভাই আমার পাশে বসেই তো অনেক সমালোচনা, সুন্দর ভাষায় হোক, সমালোচনা তো করেছেনই, কিন্তু 71 পরবর্তী এখন পর্যন্ত আপনারা একটা দলের সমালোচনা করতে পারেন ওই সময় তাদের রাজনৈতিক অবস্থানের জন্য, উইচ ইজ ভ্যালিড, এবং আমি সেটাকে সমর্থন করি। কিন্তু মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা আমার এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে কারা বাকশাল কায়েম করলো এবং দেশের মানুষকে কারা বাকশাল কায়েম করে নিপীড়ন করলো, কারা রক্ষী বাহিনী তৈরি করলো, তাদের বিষয়ে আলোচনা ইতিহাসের পাতায় কোথাও নেই। সেই আলোচনাটা কি এখন করা উচিত না? এই রাষ্ট্রপতি তো সেই বাকশালের যুগ্ম সম্পাদক ছিল, তার অতীতের যত অপরাধ আমি আবার পুনরাবৃত্তি করলাম না, ভাই বলে দিয়েছিলেন, মানে সেই প্রেক্ষাপটকে রেখেই, মানে হুমায়ুনুর সেই প্রেক্ষাপটকে রেখেই তো আপনারা যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আনলেন, তিনিও তো তার হাত ধরেই শপথ নিলেন।
সেটাই তো তাহলে আমি তো বলছি। আপনারা যেটাকে বলছেন বিপ্লব করতে চেয়েছিলেন, একটা বিপ্লবী সরকার করতে চেয়েছিলেন, রাষ্ট্রপতির ভাষায় সেটা হলো সাংবিধানিক একটা বিপর্যয় সৃষ্টির প্রচেষ্টা, যেটা তিনি রুখে দিয়েছেন। তাহলে তো আপনারা সরাসরি সেই সম্মুখ যুদ্ধে রাষ্ট্রপতির সঙ্গে পেরে ওঠেননি। বলছি সেটা তিনি রুখে এখন দেননি। এই ব্যর্থতার দায়ও রাষ্ট্রপতির। সেটা তিনি রুখে বিদায় দেননি, রাষ্ট্রপতির। বলছি সেটা তিনি নিজে রুখে দেননি। উনাকে সহযোগিতা করেছিল বিএনপি, যেটা উনি কালের কণ্ঠের ইন্টারভিউতে স্পষ্ট করে বলেছেন। 3 বাহিনী প্রধানও করেছেন। এবং ওই সময় অভ্যুত্থান পরবর্তী সময় যখন ছাত্র জনতারা জনাব তারেক রহমানের সাথে বিএনপির উনি তখন অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, তখন ওনার সাথে যখন কথা বলে তখন এই সাজেশনটা বিএনপির পক্ষ থেকে এসেছিল যে এই মুহূর্তে একটা জাতীয় সরকার ওনারা চান না, কারণ ওনারা তো বিপ্লবী দল নাই যে এখন যেটা এখন স্বীকার করছেন, তখন তো এটা স্বীকার করেন নাই, কারণ বিপ্লবে ওনারা অংশগ্রহণ উনাদের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে করেছে, কিন্তু উনাদের দলীয় ইনস্ট্রাকশন আদৌ ছিল কিনা এটা এখন উনাদের কথাই প্রমাণিত হচ্ছে। উনারা কোনো রকম বিপ্লবে বিশ্বাসী দল যে না, এটা উনারা নিজের মুখেই এখন স্বীকার করছেন, এবং সেই প্রেক্ষিতেই উনারা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করতে চান নাই, যেটা ওই মুহূর্তে এই ধরনের একটা গণ অভ্যুত্থান যেটা কোনো সংবিধান মেনে কোনো আইন মেনে হয় না। সাধারণ মানুষ কি আইন মেনে রাস্তায় নেমে এসেছিল? ওই মুহূর্তে সাধারণ মানুষের যেই অভিব্যক্তি, যেই পিওর একটা ইন্টেনশন ছিল যে রাষ্ট্র সংস্কারের ইন্টেনশন, সেই ইন্টেনশনটাকে ওই মুহূর্তে গলা চেপে হত্যা করা হয়েছে সাংবিধানিক কন্টিনিউশনের নামে 106-এর আন্ডারে, সেই রেকমেন্ডেশনের দ্বারা এই রাষ্ট্রপতির আন্ডারে সাংবিধানিক কন্টিনিউশনের নামে শপথ নিতে গিয়ে। তাহলে এই যে ইমিউনিটি, এই হিউজ ইমিউনিটি কিন্তু এই রাষ্ট্রপতিকে দিয়েছে এই বিএনপি। এখন যে রাষ্ট্রপতি সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী তার ইমিউনিটি দাবি করছেন, এই ইমিউনিটি তো সে প্রাপ্য না। এই সংবিধান তো কন্টিনিউড থাকতো না। একটা সুন্দরভাবে বাংলাদেশের মানুষের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমি বলছি আপনাকে, আমি সম্মান করি সংবিধানকে। আসলে একটা আপনি আপেক্ষিক আলোচনাতে না যে সংবিধান তো এখনো আছে, এটাই তো বাস্তবতা। এটাই ভ্যালিড ডিসকাশন। কেন এইটা এখন আলোচনাটা, জরুরি আলোচনাটা এখন করার সময় এসেছে। একটা গণভোট হয়েছে, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। যদি মানুষের এই অভিপ্রায় না থাকতো যে রাষ্ট্রীয় সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার এগুলো খুবই জরুরি, মানুষ কিন্তু গণভোটে হ্যাঁ দিত না, এবং প্রধানমন্ত্রীও নির্বাচনে জয়ী হওয়ার জন্য গণভোটে হ্যাঁ দিতে বলতেন না। এই অভিপ্রায় মানুষের মধ্যে আছে। এই সংবিধান আপনি দেখেন, ব্যারিস্টার নওশাদ জমির, আমাদের জমিরুদ্দিন সিরকার স্যার কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনার বিদেহী আত্মাকে বেহেশত নসিব করুন আল্লাহ। ওনাকে শেষ দিন পর্যন্ত কোর্টে দেখেছি। নওশাদ জমির কিন্তু বলেছেন যে এই সংবিধান বাংলাদেশিদের হাতে লেখা হয় নাই, 70-এ পাকিস্তানি একটি সংসদের দ্বারা এই সংবিধান লেখা হয়েছে। তাহলে বাংলাদেশের সংবিধান কিন্তু বাংলাদেশের হাতে লেখা উচিত, পুনর্লিখন উচিত। এটা এখন বলবেন যে কি আমি একজন আইনজীবী হয়ে সংবিধানের বিপরীতে কথা বলছি, কিন্তু মানুষ তো এই সংবিধানে, ধরেন এই সংবিধানের যেই পরিবর্তনটুকু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে পুনর্গঠন হওয়া দরকার, সেইটা তো আপনাকে বিবেচনায় আনতেই হবে, কারণ এটা মানুষ বুঝেই গণভোটে হ্যাঁ দিয়েছে এবং অভ্যুত্থানেও অংশগ্রহণ করেছিল এই চিন্তাই। আপনারা এই রাষ্ট্রপতিকে যে ইমিউনিটি দেওয়ার চেষ্টা করছেন, আপনারা একটু জনজরিপ করেন তো, মানুষ সেটা চায় কিনা। আমি স্বাভাবিক অর্থে যেটা বুঝি সেটা হলো যে সংবিধানটা এখনো চলমান এবং যেটা বাস্তবায়ন হয়ে আছে, যার অধীনেই এই রাষ্ট্রপতি যে সংবিধান ক্ষমতা তো করেছেন এই বিদায়ী রাষ্ট্রপতিকে, তার আদেশ বলেই যেই গণভোট, সেই গণভোটের কথাতে এসে এক্সিস্টিং সংবিধানকে আপনি আবার নতুন করে ব্যাখ্যা করছেন। আপনি একজন অ্যাডভোকেট, আমি সেই ব্যাখ্যা আসলে কতটুকু বাস্তবসম্মত সেটার দায়ভার আপনার কাছে রাখলাম, পরবর্তীতে আমি আবারও ফিরবো। একটা লাইন একটু আমি অ্যাড করি, আপনি যে কথাটা বললেন রাষ্ট্রপতির যে আদেশ দেওয়ার ক্ষমতা নেই সেটা নিয়ে যে বিতর্কটা হচ্ছে, ওই আদেশে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে এই আদেশটা প্রণীত হলো গণ অভিপ্রায়ের ভিত্তিতে, এবং সেই গণ অভিপ্রায়ের ভিত্তিটা সিলমোহর দিয়েছে গণভোটে মানুষ। ঠিক আছে, গণভোটের মানুষ, গণভোটের যে ফলাফল সেটার বাস্তবায়ন বর্তমান সংসদে, পরবর্তীতে যদি এই সংবিধান বাতিল হয়ে নতুন সংবিধান আসে হয়তোবা পরবর্তীতে সেই আলোচনা হবে, কিন্তু এখন পর্যন্ত যে সংবিধান ইতোমধ্যে আছে, এখনো আছে, সেটাকে আসলে আমি কিভাবে, আপনারা কোন আলোচনাতে রাখেন আমার মাথাতে আসলে ঠিক ঢোকে না। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন, তার কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই?
দুর্ভাগ্যজনকভাবে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশা করছি আপনি শুনছেন, আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার প্রশ্ন আমরা শুনতে চাই। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই, মানে অ্যাডভোকেট হুমায়রা নূর তো অনেক কিছু বললেন, একটা জিনিস আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাই। তিনি বললেন যে বর্তমান যে সংবিধান, এটা একজনের রেফারেন্স টানলেন, একজন পাকিস্তান কর্তৃক লিখিত, মানে ইদানিং অনেক ধরনের ইতিহাসই আর কি শুনছি, বা হয়তো বা যেটা এতদিন জানানো হয়নি। মানে 1972-এ তো 35 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল বর্তমান সংবিধান মানে লেখার জন্য, ডক্টর কামাল হোসেন ছিলেন। মানে তাহলে পাকিস্তানি একজন লিখেছেন সংবিধান, এই কথা হুমায়রা নূর মানে বলছেন কেন? বলছেন এখন বলার একটা মৌসুম। কিছুদিন আগেও কেউ কেউ বলতে চাইছিলেন যে এটা ভারত থেকে লিখে কিন্তু আনা এটা কি হয়েছে। ভুল বলেছে কিনা সেটা বলেন। ভুল সত্য বা মিথ্যা এখানে একেবারে আপেক্ষিক, যে যখন যার না, মতো করে বলবে। ইতিহাসটা তো জানতে হবে। আচ্ছা, ইতিহাস সঠিক মানে ইতিহাসটা একজন মানুষ দর্শক জানে আছেন না। তো, কামাল ভাই আমি ফিরছি, হুমায়রা নূর আপনিও থাকুন। দর্শকের সংযোগটি আবার পুনঃস্থাপিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্নটি করুন, পরিচয় দিন। হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সাহেব হুম চুপ করে যে বঙ্গভবন ছেড়ে গেলেন, একটা সাংবাদিক সম্মেলন করলেন না, তো উনি আবার কি বিদেশে গিয়ে হাতে হারে ভেঙে দেবেন না তো মিডিয়ায়? এটা হচ্ছে আমার সাংবাদিক ভাইয়ের কাছে প্রশ্ন। আর হুমায়রা আমার কাছে প্রশ্ন, আচ্ছা। উনি বললেন যে এদেশের সংবিধানটা হচ্ছে পাকিস্তানের লেখা, ঠিক আছে, তো উনি এই তথ্যটা পেলেন কোথায়? ওনার জন্মই তো হয় না তৎকালীন সময়। আচ্ছা, এটাই হচ্ছে অসংখ্য হুমায়রা। ধন্যবাদ পিন্টু দুয়ারি, আপনি আমাদের সঙ্গে থাকুন। মুস্তফা কামাল, আপনি জি, যে প্রসঙ্গে বলছিলাম যেটা, ছিলেন সেখানে আসেন। যে বাংলাদেশের সংবিধান গোটা বিশ্বে গর্ব করার মতো একটা পরিপূর্ণ সংবিধান। সংবিধানে কোথাও কোনো সমস্যা নেই, প্রশংসিত সংবিধান। বরং আপনি যদি তুলনা করেন বা আলোচনা করেন, ব্রিটেনের তো সংবিধানে নেই, তাদের বিধানও লাগে না, সং তো আরও পরে, অর্থাৎ নৈতিকতার জায়গাটা তাদের অত্যন্ত স্ট্রং। তো আমরা আমাদের এই সংবিধানকে যার যার প্রয়োজনে সম্ভবত এই পর্যন্ত 17-18 বার 17 কাটাছেড়া করেছি। তো আবার এত স্পর্শকাতর বিষয় যখনই আমারে আপনার পছন্দ হবে না, আপনি আমারে সংবিধান বিরোধী বানিয়ে দিতে পারবেন। আবার যখন খুব পছন্দ হবে যে আমি অত্যন্ত সংবিধান দরদি, সেটাও বানিয়ে দিতে পারবেন। তো রাজনীতির বাস্তবতার কাছে যখন আসবেন, তখন কোনো সংও লাগে না, কোনো বিধানও লাগে না, যেটা করবেন এটাই শুদ্ধ। আমাদের সংবিধানে কেউ মারা গেলে যেমন ওই পদ পূরণ করার ব্যবস্থা আছে, জিন্দা থাকলেও পদ পূরণ করার ব্যবস্থা আছে। তো যখন এই রাষ্ট্রপতি যখন অসুখের কথা বললেন, এটাও কিন্তু চলে যাওয়ার জন্য একটা দরজা। তো এখন বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা, আপনি সুযোগ দেন আর না দেন, প্রশ্ন করতে কিন্তু কেউ কাউকে ছাড়ছে না যে অসুখটা কবে থেকে শুরু হইল। মানে আমাদের দর্শক পিন্টু দুয়ারি তিনিও বলছেন যে অশোকের কথা বলে যে দরজা দিয়ে বের হলেন, তিনি তো একটা সাংবাদিক সম্মেলনও করলেন না। এখন বিদেশে যে হাটে হাড়ি ভাঙার কথা বলছেন, আমি জানি না কোন হাড়ির কথা তিনি বলছেন, আপনি কি বুঝলেন আর কি? তিনি প্রশ্নবিদ্ধ, সেটা তিনি বুঝাতে চেয়েছেন। এই ভদ্রলোক নিশ্চয়ই মন্ত্রী বা এমপি কিছু হতে চান না, কিন্তু রাজনীতি যে 16 আনা বোঝেন, ওনার প্রশ্নের ধরন দেখে কিন্তু স্পষ্ট, বুঝার সময় কেউ কম বোঝে না কিন্তু। কারণ আমাদের রাজনীতিবিদরা এখানে এত চর্চা করেছেন, সকাল দুপুর সন্ধ্যা, দিনেও 3 বেলা 3 কিসিমের রাজনীতি তারা করেন। মানুষ এগুলো তো অভ্যস্ত হয়ে গেছে। একেবারে ধ্রুব সত্য কথা বললেও বাস্তবতা এখন যে জিনিস, সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি, এরা অসাধারণভাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কথাটা যে বললো কদ্দূর ঠিক আছে। যদি বলা যায় আজকে শনিবার, এরপরও ক্যালেন্ডারের পাতা একবার উল্টায়, বিশ্বাসযোগ্যতাটা ওই পর্যায়ে গেছে। তো এখন আপনি দেখেন হুমায়রারা এখন যেটা বলতে চাচ্ছে, মার্কেটিংও করতে চাচ্ছে, করছেও, কিন্তু সুবিধা পাচ্ছে না। কারণ রাজনীতি কিন্তু আঞ্জুমানে মফিজুল ইসলাম না। মানে আমি জানতে চাচ্ছি যে এটা সত্য বলেছি কিনা। অবশ্যই আপনার মতো করে সত্য বলেছেন। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, ওখানে তো কিছু সিলসিলা থাকবেই, এটাই তো স্বাভাবিক। তো আবার বাংলাদেশের স্বাধীনতায় ভারত ভূমিকা রেখেছে, ওখানে ভারতের কিছু, মানে তাই বলে বাংলাদেশের সংবিধান পাকিস্তানি কর্তৃক লিখিত, মানে এটারই বা ব্যাখ্যাটা হ্যাঁ, এত বড় ব্যাখ্যাতে যাওয়া ঠিক হবে না। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, এটা তো সত্য। তো এখানে কিছু পাকিস্তানের উপাদান থাকবে, এটাই তো স্বাভাবিক। ভারত ব্যাপক সহযোগিতা করেছে বাংলাদেশ গঠনে, তো ওখানে ভারতীয় কিছু উপাদান থাকবে, এটাও তো স্বাভাবিক। এটা বিতর্কের বিষয় নয় এখন আর। মানে সংবিধান একবার ভারতীয় দিয়েও লেখে, একবার পাকিস্তানি লিখে, বাংলাদেশি কেউ লেখে না, বাংলাদেশে চলছে সেই বাংলাদেশিরা কিচ্ছু সংবিধান। জানে না, সব তারাই লিখে দেয়। আমাদের এখানে একটা প্রবণতা আছে
পছন্দ হলো না পাকিস্তানের দালাল, পছন্দ হলো না ভারতের দালাল, তো দেশের দালালটা কই? সব দুই দিকে দালাল ভাগ করা। তো এখন আমরা মূল কথায় আসি, যেটা হুমায়রা যেটা বললেন এই যে গণভোটের কথা, এগুলো হচ্ছে ওই সময় শুনতে ভালো লাগছে। প্রেম মহব্বত একটা শব্দ আছে, সেকা খাওয়া, রাজনীতিতেও সেকা খাওয়া লাগে। তো সেকা শব্দটা বলা হয় না, বলা হয় প্রতারণা। তো আবার যখন আপনি সংসদে ঢুকবেন প্রতারণাও বলা যায় না, বলতে হয় সমীকরণ। আপনি ব্যবহার করেছেন শিরোনামে সমীকরণ, অথবা আরেকটা আছে শব্দ কৌশল। তো বিএনপি আপনাদের সাথে কি করেছে, বিএনপি তো সেটা ভেঙে বলেছে, গোপন রাখেনি, কিন্তু না বললেও তো পারত। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন যে জামাত এনসিপি যে নমুনা শুরু করেছিল, আমাদের ভয় ছিল তারা নির্বাচনটা পিছিয়ে দিতে পারে বা না হওয়ার মতো পরিস্থিতি করতে পারে, এই জন্য তারা যা যা বলেছিল আমরা হুঁ হুঁ করেছি। আসলে আমাদের এই গণভোটের সাথে আমরা নাই, স্পষ্ট পরিষ্কার। এটাও এক ধরনের ট্রান্সপারেন্সি। অনেক মানে গণভোটের সাথে আছে যেগুলোতে বিএনপি একমত ছিল, একমত না, অর্থাৎ সিগনেচার করার তবে সময় যেটা কিন্তু ছিল। যদি দিয়ে ওইটাকে সেকেন্ডারি করে দিল, তাহলে ওখানে তো 69-70% ভোট, ভোটের অঙ্ক মারাত্মক। কিন্তু ক্ষমতার প্রশ্নে 50% ভোট দামই বেশি, কারণ 50% ভোট দিয়ে কে ক্ষমতায় যাবে সেটা নির্ণয় হয়, আর 69-70 দিয়ে নির্ণয় হয় দেশটা কিভাবে চলবে, ওইটা যে ওইটা পরে, এটা মিলেমিশে করব। তো এইরকম একটা অবস্থার মধ্যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। আর এনসিপি যারা বিপ্লবী, এখন আরও বেশি করে বলে বিপ্লবের কিছু ধারা আছে, আবার বাস্তবতা ভিন্ন জিনিস। বিএনপি দেখেন বাংলাদেশে বিপ্লব যদি আপনি নাও বলতে চান বা আমরাও নাই বললাম, অভ্যুত্থান বলতে একটা শব্দ আছে, এটা নিয়ে তো তত আপত্তি নাই। এরপরে যদি বলেন যে না এটাও বেশি কড়া শব্দ, এটা মানি না, তাহলে আন্দোলন বলতে একটা শব্দ আছে। 75-এ যে বিপ্লব হয়েছে, কারো ভাষায় বিপ্লব, কারো ভাষায় ট্রেজেডি, কারো ভাষায় হত্যা। এর পরবর্তী 7 নভেম্বর, ওইটার সাথে কিন্তু বিপ্লব শব্দটা আছে, বিপ্লব ও গণসংহতি দিবস। তো বিপ্লব পরবর্তীতে বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি। আবার 90-এর যে গণ আন্দোলন, এটার বেনিফিশিয়ারও বিএনপি। 24-এর যে গণ আন্দোলন বা বিপ্লব, এটার বেনিফিশিয়ারিও বিএনপি। কেন? বিএনপি জনসমর্থিত দল, তাদের একটা দৃঢ় বিশ্বাস আছে, তাদের জনসমর্থন ব্যাপক, নির্বাচন হলে তারাই ক্ষমতায় আসবে, অতএব তারা ভোটের রাস্তায় গিয়েছে। আর রাজপথের বক্তব্য কিন্তু ভিন্ন। যখন সমাবেশ হয় তারা বলে এখন বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী অমক, এগুলো পথে ঘাটে বলতে ভালো লাগে, প্র্যাকটিক্যালি বিপ্লব ভিন্ন জিনিস। তো এনসিপি যে ভুল করেছে, একদিকে বলছে বিপ্লব, আবার শপথটা কিন্তু ওই যাকে এখন চুপ্পু বলা হয়, কিছুদিন কিন্তু চুপ্পু বলা না যায় ছিল, একটা ঘোষণা ছিল, ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন, চুপ্পুটা আর বলা যাবে না। পরিপত্র জারি করা হয়েছিল, হ্যাঁ, পরিপত্র জারি করা হয়েছিল। আজকে পরিপত্র কই, আমরা তো চুপ্পুই বলছি। আবার উনি নিজেও ওনার নাম চুপ্পু বলছেন, যে বঙ্গবন্ধু ওনাকে কীভাবে বলতেন, চুপ্পু কাছে আয়, উনি নিজেও আবার বলার সময় নিজে কিন্তু ওইটা বলতেন, আমরা যেন আবার না বলি। তো এরকম একটা অবস্থার মধ্যে দেখেন, তো ওনার কাছে গিয়ে তো শপথ নিয়েছেন। আর শপথের প্রশ্নে তিনি তো বাংলাদেশে মহাভাগ্যবান, 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। শেখ হাসিনার সরকারকে শপথ পড়িয়েছেন, এরপরে বেগম খালেদা জিয়া বা জিয়া রহমান সম্পর্কে যত মন্দ কথা বলা যায় সবগুলো বলেছেন। আবার এই এনসিপির তাদেরকেও কিন্তু শপথ পড়িয়েছেন, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারকে। তখন আবার মধ্যবর্তী কথা যা বলার সব বলেছেন। 24-এর গণ আন্দোলনকে বিএনপি এখন যে ভাষায় বলে, তারা এখন যে ভাষায় বলে, তার চেয়েও তিনি আরও গুরু গম্ভীর করে বলেছেন। বেচারা খেটেছেন, অনেক সার্ভিস দিয়েছেন। এরপরে এই বিএনপি এখন যারা সরকারে আছে তাদেরকেও তিনি শপথ পড়িয়েছেন, তার মন্ত্র পড়তে হয়েছে সবাইকে। মানে আমি দুঃখিত আপনাকে মাঝখানে পথে থামাচ্ছি বলে, মানে বললেন তো সার্ভিস দিয়েছেন, তো সার্ভিসের প্রতিদান কি পেলেন আসলে? মন্দ পাননি তো। আচ্ছা, 5 আগস্ট তো ওনারাও পালানোর মতো অবস্থায় হতে পারত যদি না বিপ্লব হতো। এরপরে মন্দ পাননি এই প্রশ্নে যে তিনি ইনডেমনিটি পেয়েছেন, দায় মুক্তি পেয়েছেন। তারপর আজকে আবার আইনমন্ত্রী মধ্যবর্তী কি একটা কথা যেন বলেছেন, গুরুতর অভিযোগ যদি থাকে, নৈতিক স্খলন সহ, এগুলো তদন্ত হতেও পারে, বিচার হতেও পারে। এই অংশটুকু আবার তাদের ভালো লেগেছে, কিন্তু একটু আশা দেখছে, না মানে তো একটু সুখ সুখ লাগছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যতটুকু ক্ষমতা এনজয় করার 16 আনা করেছেন, ছাত্রলীগের হিসাবে করেছেন, জজ হিসাবে করেছেন, দুদকের কমিশনার হিসাবে করেছেন, মাজিদি ইসলামী ব্যাংকে গিয়েও যা করার এখন করেছেন। তাহলে মানে রাষ্ট্রপতি পরবর্তী জীবনে তার ব্যক্তিগত সমীকরণটা আসলে কোন দিকে যায় সেটাতে আমার মনে হয় তিনি একটু কোনো নজর রাখতে হবে। ইনিংস শুরু করেন কিনা, আবার এটাই এই বিদায় মানেই কি
তার পর্ব শেষ কিনা, কারণ তিনি এরই মধ্যে কিছু উপাদান কিন্তু রাজনীতিতে দিয়ে গেছেন। মানে ওই যে দর্শকের ভাষাতে হাড়ি ভাঙার কোন উপাদান জি। রাখছেন কিনা? হ্যাঁ রাখছেন, একটা তো বলেই গেছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আবার গণমাধ্যমকে দিয়ে বলানোর চেষ্টা করেছেন বা এসেছেও বাজারে যে পদত্যাগপত্রটা শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে যাওয়ার সময় চলে গেছে। এগুলো নিয়ে কিন্তু সামনে কথা আসবে। আবার তিনি নিজেই তো 6 তারিখে বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং 106 তো এটা আবার ওই রোগের সাথে মিলে যে মাঝে মধ্যে অনেক কিছু মনে থাকে না। তিনি অবশ্য স্বীকার করেছেন যেটা ভুলে যান। অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরবো অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার কাছে আসতে চাই। মানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে সুক্রিয়া আদায় করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। আবার মানে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তার পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের বিচার জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসে। এখন এই বিষয়ে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদকে মানে বেসরকারি একটি গণমাধ্যম থেকে যখন যোগাযোগ করা হয়, তিনি এনসিপির বিষয়ে তিনি বলছেন যে এনসিপির পক্ষ থেকে তার বিচারের দাবি তোলার প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি বলছেন যে ধুর এগুলা বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এর প্রতিক্রিয়া আপনার কাছে জানবো। একজন দর্শক আছেন টেলিফোনে। ও দর্শক, এই মুহূর্তে অবশ্য তার সংযোগটিও বিচ্ছিন্ন হয়েছে। আপনার প্রতিক্রিয়াটি জানতে চাই। মানে আপনারা যাকে নিয়ে এত আপনাদের মানে রাত দিন একাকার হয়ে যাচ্ছে, ঘুম হারাম হয়ে যাচ্ছে সেই 5 আগস্ট পরবর্তী সময়ে, পাত্তাই দিচ্ছেন না। এখন একজন মানসিকভাবে বিপর্যস্ত মানুষ, তিনি নিজেই লিখেছেন তার কি মন্তব্য, সেই মন্তব্যর বিবেচনায় উনি এনসিপিকে কি কনসিডার করলেন, কি পাত্তা দিলেন, কিভাবে নেগেটিভ মন্তব্য করলেন, সেটা কি আমরা বিবেচনায় নিয়ে আলোচনা করতে পারি? আমি তো একটা সুস্থ মানুষকে নিয়ে আলোচনা করতে চাই, মানে মানসিকভাবে সুস্থ মানুষকে নিয়ে। যা হোক, তো উনি যেটা বলেছেন, উনার অবশ্যই এনসিপির প্রতি গাত্রদাহ থাকবেই, কারণ উনার প্রিয় প্রধানমন্ত্রীকে এনসিপির এই ছাত্র নেতারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। তো কিছুদিন আগে ভাই যেটা বললেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়েও উনি একটা বিতর্ক তৈরি করেছেন। তো শেখ হাসিনার যে আশ্রয়দাতারা, তারা খুদ পার্লামেন্টে কি বলেছে সেটা যদি সময় দেন তাহলে ভিডিও দেখাবো, না হলে তারপরেও বলি। ভারতীয় পার্লামেন্টে ওনাদের একজন মন্ত্রী জয়শঙ্কর সাহেব, উনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা যেদিন পালিয়ে গিয়েছেন, ভারতে আশ্রয় নিয়েছেন, ওই দিন এই যে ভিডিওটা, হ্যাঁ, যেদিন আশ্রয় নিয়েছে সেই দিন, ওই সময় ওই অবস্থায়, তখন এই যে ভারতীয় পার্লামেন্টে উনি বলছেন, হ্যাঁ, ওই সময় ওই অবস্থায় শেখ হাসিনা তাদেরকে ইনফর্ম করেছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে উনি ভারতের কাছে আশ্রয় প্রার্থনা করছেন সাময়িক সময়ের জন্য। সেই প্রেক্ষিতে ভারত তাকে আশ্রয় প্রদান করছে। এখন এরপর তো আর কোনো বিতর্কের অবকাশ থাকে না যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই। তো যাই হোক, আমাকে একজন সম্মানিত দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেটা আমি আসলে চেয়েছিলাম যে আমার ভাই, উনি যেহেতু অনেক অভিজ্ঞ সাংবাদিক, উনি স্পষ্ট করেই উত্তর দিবেন, কিন্তু এখন দেখা গেছে উত্তর দেওয়ার দায়িত্বটা আমার ঘাড়েই পড়লো। প্রশ্নটাও আমার প্রতি এসেছে যে সংবিধান যে পাকিস্তানি পার্লামেন্টারিয়ান দ্বারা লেখা হয়েছে সেইটা আমি কোথা থেকে পেলাম। প্রথম উত্তরটা আমার বক্তব্যেই দিয়েছি যে ব্যারিস্টার নওশাদ জমির, উনি পার্লামেন্টে দাঁড়িয়েই বলেছেন। আমি যদি ইতিহাসটা আপনাদেরকে বর্ণনা করি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম যে গণপরিষদ, সেই গণপরিষদ দ্বারাই এই সংবিধানটা প্রণীত হয়েছিল। এই গণপরিষদের সদস্য কারা ছিল? গণপরিষদের সদস্য ছিল তারা যারা 70-এ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা বিজয়ী প্রতিনিধি ছিলেন, তাদের সমন্বয়ে এই গণপরিষদ গঠিত হয়েছিল। এবং সেই গণপরিষদের সদস্য যারা 70-এ যখন বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধি ছিল, তাদের দ্বারা সমন্বিত গঠিত গণপরিষদের সদস্যদের দ্বারা এই 72-এর সংবিধান প্রণীত হয়েছে। তাহলে 72-এর সংবিধান 72-এ যখন প্রণীত হচ্ছে, তখন বাংলাদেশ কি বাংলাদেশ না পাকিস্তান? বাংলাদেশ তো 71-এ বাংলাদেশ হয়েছে। আর ওনারা যারা আগে পাকিস্তানি ছিলেন, ততদিনে কি তখনও পাকিস্তানি আছেন না বাংলাদেশী হয়েছেন? তারা নির্বাচিত হয়েছে পাকিস্তানি প্রতিনিধি হিসেবে। আচ্ছা, ওই লিগেসির কারণে বলছেন যে পাকিস্তানি কর্তৃক গণপরিষদের সদস্য হয়েছেন ওই প্রতিনিধিত্বের লিগেসি কন্টিনিউ করে। তো বাংলাদেশে তারা
বাংলাদেশি প্রতিনিধি না, কিন্তু তারা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক, মানে বাংলাদেশের আবার বলছি, জড়িয়েন না, সংবিধানে সহজ করে দাঁড়িয়ে বলেছি কিন্তু। আচ্ছা 1970 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত গণপরিষদ, সেই গণপরিষদের সদস্য যারা যারা ওই সময়ে বাংলাদেশের জন্মের আগে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তাদের দ্বারা তাদের সমন্বয়ে গঠিত গণপরিষদের সদস্যরা এই 72 সংবিধান গঠন করেছে। এখন আর ওই কথাটা স্পষ্ট করলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাদের এখন- সমস্যাটা কি হচ্ছে এখন তাহলে? এখন এটা তো উত্তরটা তো স্পষ্ট হলো, আচ্ছা। যে পূর্ব পাকিস্তানের নির্বাচিত সদস্যদের আচ্ছা। দ্বারা আমার বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। মানে এটাতে এর কোনো আর ব্যতিক্রম বিতর্ক কি নাই। হতে পারতো তাহলে? মানে এটা যদি খারাপ হয় ভালোটা আমি কি হতে বলছি পারতো? তো, এই যে ভালো হওয়ার সময় তো এসছে, আপনি তো সুযোগ মানে দিচ্ছেন না। 72 এর পরে যারা জন্মগ্রহণ বাংলাদেশের করবে তারা মানুষ- লিখবে। বাংলাদেশের মানুষ যুগে যুগে, ধরেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উনি তো এই নিয়মটা করেছিলেন, এই গণপরিষদ তো উনি গঠন করেছিলেন। পরবর্তীতে এই সংবিধানের আমূল একটা পরিবর্তন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছিল না? কিন্তু সেটাও কিন্তু পরবর্তীতে আবার সেটার উপরে কাটাছেঁড়া করা হয়েছে, হাত দেয়া হয়েছে। এখন যুগে যুগে এই বাংলাদেশের মানুষ, আমি আপনি জি। যত প্রশ্ন করবেন সহজে বুঝেন, জি। মানুষ সিদ্ধান্ত নিক। ঠিক আছে, এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক উত্তরণ চায়, মুক্তি চায়, সেই জন্য গণভোটে হ্যাঁ দিয়েছে। এই যে এত বিতর্ক, এই ঘটনাগুলো তো আমার এখন বলতে হতো না যদি আপনি সহজে এই গণভোটের রায় মেনে নিয়ে সাংবিধানিক সংস্কারের পথে হাঁটতেন। আমার ভুলটা কোথায় হয়েছে, আমি ইতিহাসে পেছনে ফিরে যেতে কেন বাধ্য হচ্ছি? আজকে যে বাকশালের প্রতিনিধি রাষ্ট্রপতি চুপ্পুর বিচার আমি চাচ্ছি, এই যে আমি এই সংবিধানকে প্রশ্ন করছি, কেন করছি? আপনি যদি গণভোটের রায় বাস্তবায়ন করে এই সংবিধানকে এই গণমানুষের পক্ষের সংবিধানে পরিণত করতেন, তাহলে তো আমার এত কথা আপনাকে ইতিহাস টেনে এনে সব বলতে হতো না, আর আপনি কনফিউজ হইতেন না। আমি আপনাকে সহজে বুঝিয়ে বলছি, তাও আপনি প্রশ্ন যদি করেন, আপনি এখন সহজে একটা কথা ভাই বললেন যে 50% ভোট নিয়ে, 50%-এর অতিরিক্ত ভোট নিয়ে এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছে যেই দল, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত না। এই ক্ষমতাসীন দলরাই নির্বাচনের আগে গণমানুষের উপর ভরসা করেছে, গণমানুষের রায় চূড়ান্ত, এটা তারাই বলেছে, এবং তারাই গণমানুষের কাছে গণভোটে হ্যাঁ চেয়েছে। সুতরাং এই বাংলাদেশের মানুষ সাংবিধানিকভাবেই, ধরেন আপনি সাংবিধানের কন্টিনিউশনের কথাও যদি বলেন, সাংবিধানিকভাবেই এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণের ক্ষমতাটা তাদের হাতে ফিরিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ মুস্তাফা কামাল। অ্যাডভোকেট হুমায়রা নূর বেশ কিছু অভিযোগও আপনার কাছে তুলেছেন এবং আপনার বক্তব্য জানতে চাই। এখানে একটা বিষয় একদম পরিষ্কার, প্রথমতই মনোজগতে নিতে হবে যে এটা বাংলাদেশ, এটা মঙ্গল গ্রহ থেকে আসা কেউ না আমরা। তো আমাদের এই দেশ তো পাকিস্তান থেকে তৈরি। তো এখন যদি বলি যে আমরা পাকিস্তানে আছি, অথবা পাকিস্তান আমাদেরকে একটা দেশ বানিয়ে দিয়েছে, কথা একেবারে ভুল হবে না। 2 দিন পরে শেখ হাসিনা যদি বলে যে আমি 24 ঘটিয়ে দিয়েছি, আপনি দ্বিমত করতে পারবেন? বলবে কিভাবে যে আমি এত উৎপাত না করলে 24 হয়? জবাব হয়ে গেল। তো আপনি 70-এর গণপরিষদ বলেন, সেটার তো একটা জের আছে, 72। আরও উদাহরণ দেয়, 75-এ বঙ্গবন্ধু পারিবারিকভাবে নৃশংসভাবে হত্যা হলেন। তো এরপরে যে সরকারটা গঠন হলো, যদি বলা হয় যে ওইটা তো আওয়ামী লীগের সরকার ছিল, কথা তো সত্য। খন্দকার মোস্তাকের নেতৃত্বে যারা মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিলেন, তারা তো প্রায় সবাই আওয়ামী লীগের। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, এখানে নৈতিকতা কেন্দ্রিক রাজনীতি না, কখনোই না, ক্ষমতা কেন্দ্রিক। তো আপনি যখন ক্ষমতা কেন্দ্রিকতার বাইরে যাবেন, তাহলে পথ কি? বিপ্লব অথবা ভোট? কোন তরিকায় যাবেন এটা পরিষ্কার করতে হবে। তো বহু বছর পরে এনসিপি নামে তারা রাজনীতির মাঠে আসছে, কখন? বিপ্লবে ব্যর্থ হয়ে। বিপ্লবে যদি তারা সফল হতো, সেটা তো 5 আগস্টে হয়ে যায়। শহীদ মিনারে যে ঘোষণা দিয়েছে, এটাই ডিক্লারেশন, এটার নামে প্রক্লামেশন, এটার নামে ঘোষণাপত্র। তারা ওই পথে হাঁটেনি, সেই পথে আসলে হাঁটতে পারলেন না, এবং সেটার দায়ভার এখন যতই বিদায়ী রাষ্ট্রপতি বা যাকেই দিই, সেটা মনে হয় তাদেরকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ মিনিটে অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার শেষ বক্তব্য। আমি এই দেশের মানুষের কাছে একটা আবেদন জানাতে চাচ্ছি যে এই যে ছেলে মেয়েগুলো রাজনীতি করতে এসেছে, ভাই যেটা বললেন যে রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক,
নৈতিকতা কেন্দ্রিক না, কিন্তু এই দেশের মানুষের এখনো আকাঙ্ক্ষা আছে যে কেউ অন্তত দেশের মানুষের পক্ষে একটা নৈতিক স্ট্যান্ড নিক। সেই স্ট্যান্ডটা এনসিপি নিচ্ছে, এবং এই ছেলে মেয়েগুলো দেশের মানুষের জন্য এই গণভোটের রায়ের বাস্তবায়ন চায়। রাষ্ট্রপতির বিচার কেন আমরা চাই? যেন একটা দৃষ্টান্ত স্থাপন হোক যে দেশের মানুষের ভাগ্য নিয়ে, দেশের মানুষের রক্ত নিয়ে যারা খেলা করবে, যাদের হাতে দেশের মানুষের রক্তের দাগ থাকবে, তারা যাতে কোনোভাবে ইমিউন না হয়। এই রাষ্ট্রপতি আজকে পদত্যাগ করার পর আমৃত্যু এবং মৃত্যুর পরবর্তীতে তার পরিবার পর্যন্ত যেই সুযোগ সুবিধাগুলো পাবে, সেই সুযোগ সুবিধাগুলোর অধিকার তার পাওয়ার আছে কিনা, সেইটা জনগণ চায় কিনা, সেইটা জনগণের কাছে প্রশ্ন রেখে